Bangladesh's RMG sector isn't just an industry. It's the engine that plays a central role in our exports, employs millions, and keeps global fashion moving. As the industry evolves, so must the systems behind it. For over a decade, Swiss Contact has worked across this ecosystem, strengthening supplier qualifications, advancing large-scale skilling and upskilling, supporting worker financial health, and enabling labor market insertion. Today, we're pushing that frontier even further. With the support of the Embassy of Sweden and the Embassy of Switzerland, projects of Swiss Contact like Progress are driving green growth, strengthening environmental, social, and governance practices, and advancing resource efficiency, shaping the future of the entire RMG supply chain while ensuring resilience for the people behind the production lines. In collaboration with the Daily Star, this podcast, Beyond the Seams RMG Future, brings you the voices driving that change, the leaders, innovators, and partners defining the next chapter of Bangladesh's RMG story. কিছু জিনিস আছে হিউম্যান রাইটসের সাথে রিলেটেড। শ্রমিকের নিরাপত্তা, শ্রমিকের ন্যূনতম মজুরি অথবা উপযুক্ত মজুরি, যে কোনো ধরনের নির্যাতন, শারীরিক নির্যাতন, এই ব্যাপারগুলো আসলে আমরা নন নেগোশিয়েবল, অথবা আমরা এটার সাথে কখনো আপোষ করি না। বাকি যে গ্রিন ট্রানজিশন, এটা একটা প্রসেস। এই প্রসেসটা আসলে একদিনে কোনো ফ্যাক্টরি অথবা কোনো সাপ্লায়ারের পক্ষে সম্ভব না, সেটা আমরা বুঝতে পারি। সেটা কন্টিনিউয়াস প্রসেস। সেটার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা আমরা চাই। আমরা চাই যে তার প্রায়োরিটি লিস্টে জিনিসগুলোকে রাখুক। তার মানে না যে এটা আজকেই করে ফেলতে হবে। প্রিয় সুধী, চীনা ভাষায় একটা প্রবাদ রয়েছে। প্রবাদটিতে বলা হয়েছিল, সংকট এবং সম্ভাবনা নাকি একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। সংকটে পতিত ব্যক্তি যদি সাহসের সাথে সঠিক কর্মপরিকল্পনা আর কর্মপদ্ধতি নিয়ে এগিয়ে যেতে পারে, তাহলেই নাকি তার সামনে সম্ভাবনার অপার দুয়ার খুলে যায়। সেই জায়গা থেকে আজকে আমরা হাজির হয়েছি আমাদের দেশের আরএমজি সেক্টরের সংকট এবং সম্ভাবনা নিয়ে কথা বলবার জন্য বিয়ন্ড দ্য সিম এই আয়োজনে। এই আয়োজনটি করেছে সুইস কন্ট্যাক্ট এবং ডেইলি স্টার যৌথভাবে। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন কাজী মোহাম্মদ ইকবাল হুসাইন, গ্লোবাল সাস্টেনেবিলিটি ম্যানেজার এবি লিন্ডেক্স। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। জি ইকবাল ভাই, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আপনার সাথে কথা বলতে চাই, সেই বিষয়গুলোকে যদি আমি খুবই একটা মোটা দাগে নিয়ে আসি, তা হচ্ছে গ্রিন ট্রানজিশন, সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্ট কমপ্লায়েন্স এবং সাস্টেনেবিলিটি, ওভারঅল সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলব। তো আপনার কাছে প্রথম আমার যেই জানতে চাওয়া, যে আমরা যখন মানে এই কমপ্লায়েন্স ইস্যুগুলোর কথা বলি, সাস্টেনেবিলিটির কথা বলি, তখন তো আসলে নতুন টেকনোলজি বাংলাদেশের আরএমজি সেক্টরে বাস্তবায়নের প্রসঙ্গগুলো চলে আসে এবং অনেক বেশি খরচের কথা আসে, টেকনোলজি ট্রান্সফারের কথা আসে। সেই জায়গায় কি বাংলাদেশের উৎপাদন শিল্পের খরচ বেড়ে যাচ্ছে কিনা, সেক্ষেত্রে প্রফিট করতে পারবে কিনা, এটা আপনি কেমন করে দেখেন? আচ্ছা, প্রথম কথা হলো ইমিডিয়েট খরচ বাড়বে অবশ্যই, কারণ আপনি একটা ইনভেস্টমেন্ট করবেন, সেই ইনভেস্টমেন্টের জন্য টাকা প্রয়োজন, সেই টাকাটা তো আপনার ইনভেস্টমেন্ট হলোই, কিন্তু এটার রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা একটু লুক্রেটিভ। আপনি যদি সৌরবিদ্যুতের জন্য টাকা খরচ করেন, দেখা যায় যে ম্যাক্সিমাম 5 ইয়ার্সের মধ্যে আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা চলে আসলো। তারপর থেকে আপনি যে বিদ্যুৎটা পাচ্ছেন, নর্মালি একটা সৌরবিদ্যুৎ প্রকল্প 20 থেকে 25 বছর ইজিলি ফুল স্কেল সার্ভিস দিতে পারে। সো বাকি 20 বছর আপনি যে বিদ্যুৎটা পাচ্ছেন, সেই বিদ্যুৎটা আপনি আসলে ফ্রি পাচ্ছেন অলমোস্ট। জি রাইট। এখন তো নানা রকমের কমপ্লায়েন্স আমাদের উপরে মানে আসছে, চাপিয়ে দিব বলবো না, এটা ভালোর জন্যই আর কি। কিন্তু ওভারঅল শিল্পের জন্য বোঝা যাচ্ছে যে এই ট্রানজিশনটার জন্য আমরা এখন ওইভাবে প্রস্তুত না। এই মুহূর্তে যদি আপনাকে কিছুটা আমি বলি যে একটু একটা লিস্ট করে দেন, কোন আমাদের লিস্টে কোনটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বারে থাকবে, তাহলে আপনি কি করবেন? আমি যদি আপনাকে অপশনস দিই যে টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা বলি ওভারঅল ফ্যাক্টরি ম্যানেজমেন্টে, সেটা সোশ্যাল কমপ্লায়েন্স বা কমপ্লায়েন্সের সাথে অন্যান্য রুলস অ্যান্ড রেগুলেশনস, অডিট রুলস অ্যান্ড রেগুলেশনস আসতেছে সেটা, এবং নাকি হচ্ছিল গ্রিন ট্রানজিশন, কোনটাকে আপনি আসলে খুব প্রেফার্ড একটা লিস্ট করবেন আর কি? আর ধন্যবাদ তানজিম ভাই। আসলে এভাবে প্রেফারেন্স করাটা একটু টাফ,
তবে আমরা যেটা বলি সোশ্যাল কমপ্লায়েন্স শব্দটা আপনি যেটা ব্যবহার করলেন, কিছু জিনিস আছে হিউম্যান রাইটসের সাথে রিলেটেড। শ্রমিকের নিরাপত্তা, শ্রমিকের ন্যূনতম মজুরি অথবা উপযুক্ত মজুরি, যে কোনো ধরনের নির্যাতন, শারীরিক নির্যাতন, এই ব্যাপারগুলো আসলে আমরা নন নেগোশিয়েবল, অথবা আমরা এটার সাথে কখনো আপোষ করি না। বাকি যে গ্রিন ট্রানজিশন, এটা একটা প্রসেস। এই প্রসেসটা আসলে একদিনে কোনো ফ্যাক্টরি অথবা কোনো সাপ্লায়ারের পক্ষে সম্ভব না, সেটা আমরা বুঝতে পারি। সেটার জন্য সেটা কন্টিনিউয়াস প্রসেস, সেটার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা আমরা চাই। আমরা চাই যে তার প্রায়োরিটি লিস্টে জিনিসগুলোকে রাখুক। তার মানে না যে সেটা আজকেই করে ফেলতে হবে। সেটার সাথে ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, সেটার সাথে পারিপার্শ্বিক ব্যবস্থা আছে, কান্ট্রি রেগুলেশনের ব্যাপার আছে। সো কিন্তু আমি যেটা বললাম, কিছু জিনিসের সাথে আমরা একেবারেই আপোষ করি না। যেমন হলো, যদি ফ্যাক্টরি পানি ব্যবহার করে, দূষিত পানি তৈরি করে, তাহলে তার বর্জ্য পরিশোধনাগার, সেই জিনিসটার সাথে আমরা কোনো আপোষ করি না। সেইখানে তার ফ্যাক্টরির তার ফাইন্যান্স নাই, সেইটা আমরা সহ্য করি না আর কি। কিন্তু গ্রিন ট্রানজিশন যেটা, সেইটা একটা প্রসেস। আমরা সেটার জন্য তার কাছে আমরা যেটা চাই, সে ব্যাপারটা হলো তার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সে কখন কিভাবে সেটা বাস্তবায়ন করবে। অলরাইট, আমি যদি একটু আসি যে আমাদের কম্পিটিটর অ্যানালিসিসের ক্ষেত্রে অন্যান্য দেশ, ধরে নিলাম যে ভিয়েতনাম বা ক্যাম্বোডিয়া বা ফিলিপিন্স বা পার্শ্ববর্তী দেশ ভারত, এদের সাথে যদি বাংলাদেশের এখনকার অবস্থার তুলনা করি কমপ্লায়েন্সের ক্ষেত্রে বা এই যে গ্রিন ট্রানজিশনের ক্ষেত্রে, আপনি আপনার কাছে কি মনে হয় কে এগিয়ে আছে, আমাদের কত দূর যাওয়া প্রয়োজন, আমরা কি পিছিয়ে আছি কিনা? খুবই ভালো কোশ্চেন। আসলে আমাদের তৈরি পোশাক শিল্পটা আমাদের জন্য ফোকাস ইন্ডাস্ট্রি। বাংলাদেশ বিষয়টাকে যেভাবে দেখে, যত গুরুত্বের সাথে দেখে, বাংলাদেশের ফ্যাক্টরিগুলো যতটা গুরুত্বের সাথে দেখে, আমাদের অনেক কম্পিটিটর দেশ সেটাকে সেভাবে দেখে না। অলরাইট, সো অনেকগুলো কান্ট্রির চেয়ে, অনেকগুলো দেশের চেয়ে আমরা বেশ ভালো অবস্থানে আছি। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিংবা কম্বোডিয়া, তারা আসলে আমাদের চেয়ে মোটেও খুব হাই লেভেলে নাই। ভিয়েতনাম আমাদের কমপ্লায়েন্সের ক্ষেত্রে মোটামুটি বেশ শক্ত কম্পিটিটর। তাদের কিছু প্রাকৃতিক সুবিধা আছে, যেমন তারা দেশটা এমনভাবে গঠিত, দেশটা এমনভাবে, তার ভিয়েতনামের যদি আপনি ম্যাপ দেখেন, সেটা আসলে খুব লম্বালম্বি একটা কান্ট্রি, এবং এটার প্রচুর পরিমাণে পাহাড়ি ঝর্ণা, পাহাড়ি ফ্লো আছে। তো তারা প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ পায়। সেই কারণে তারা ন্যাচারালি জলবিদ্যুতের কারণে তাদের হয়তো বা রিনিউয়েবল এনার্জি ইউজের ক্ষেত্রে তারা একটু আগেই আছে। সো সেই জন্য তারা আমাদের চেয়ে রিনিউয়েবল এনার্জি দেখানো। কিন্তু আমি ওভারঅল যদি রেটিং করি, বাংলাদেশ বেশ শক্ত অবস্থানে আছে, এবং এটাকে ওয়ান অফ দ্য প্রমিসিং কান্ট্রি ধরা হয় গ্লোবাল ব্র্যান্ডের পার্সপেক্টিভে। ইকবাল ভাই, আমি একটু যদি আমাদের উন্নয়ন সহযোগী সুইস কন্ট্যাক্টের কথায় আসি, সুইস কন্ট্যাক্টের যে প্রোগ্রেস প্রজেক্টে আপনারা কাজ করছেন, এই কাজগুলো করতে গিয়ে আপনাদের কি লার্নিং হয়েছে ব্র্যান্ডগুলো এবং ফ্যাক্টরিগুলোর সাথে থেকে? লার্নিং প্লাস হচ্ছিল ডেভেলপমেন্ট হয়েছে, সেটা যদি একটু সংক্ষেপে আমাদের। সুইস কন্ট্যাক্টের সাথে আমাদের আসলে দীর্ঘমেয়াদী কাজ হচ্ছে। আমরা অনেকগুলো অ্যাক্টিভিটির সাথে ইনভলভ। প্রোগ্রেস নোটেবলি একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামে আমরা গ্রিন স্কিল ডেভেলপমেন্টে কাজ করছি এবং এখনো করেছি গত কয়েক বছর। সো নোটেবলি কিছু উন্নতির ভিতরে যেটা হলো যে আমাদের সাপ্লায়াররা তাদের ক্লাইমেট অ্যাকশন রোডম্যাপ তৈরি করেছে, যে তারা কিভাবে তাদের গ্রিন হাউস গ্যাস ইমিশনটা একটা নির্দিষ্ট মাত্রায় কমিয়ে আনবে, সেটার জন্য একটা বিস্তারিত রোডম্যাপ তারা সুইস কন্ট্যাক্টের সহযোগিতা পেয়েছে, স্পেসিফিক্যালি প্রোগ্রেস প্রজেক্টের সহযোগিতা পেয়েছে। তাছাড়াও আমাদের কিছু ফ্যাক্টরি ওনাদের একটা প্রজেক্টে অ্যাটেন্ড করেছে, যেখানে হলো তাদের বিভিন্ন প্রোডাকশন প্রসেসে কীভাবে ওয়েস্ট মিনিমাইজ করা যায়, কিভাবে এফিসিয়েন্সি বাড়ানো যায়, সেই অ্যাক্টিভিটিগুলো নিয়ে কাজ করেছে। তারপর এছাড়াও আরও অনেকগুলো অ্যাক্টিভিটি ছিল। তাদের সাস্টেনেবিলিটি রিপোর্টিং একটা নিউ ট্রেন্ড, এই ট্রেন্ডটার আন্ডারে ফ্যাক্টরি তার সাস্টেনেবিলিটি যতগুলো অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটিগুলো তারা তাদের নিজস্ব বাসায় তাদের কাস্টমারের জন্য একটা রিপোর্ট আকারে তৈরি করে, যেটাকে আমরা ইএসজি রিপোর্টিং বলি। আমাদের অনেকগুলো ফ্যাক্টরি ইএসজি রিপোর্টিং করেছে প্রোগ্রেসের সহযোগিতায়, এবং এই জিনিসটাকে আমরা অ্যাজ এ কোম্পানি, ইন্ডেক্স অ্যাজ এ ফ্যাশন ব্র্যান্ড, আমরা খুব হাইলি স্যাটিসফাইড। তার মানে ইএসজি রিপোর্টিংটা করা প্রয়োজন হচ্ছে হলো আমরা যে কমপ্লায়েন্ট এবং সাস্টেনেবিলিটি, আমরা যে ধীরে ধীরে ডেভেলপমেন্টগুলো হচ্ছে, এগুলো আমাদের ইউরোপ বা আমেরিকার মার্কেটগুলোকে জানানোর জন্য। এটা লং টার্মে একটা আমাদের গুড ইমপ্রেশন তৈরি করছে। তো এই জায়গায় আমার যে আন্ডারস্ট্যান্ডিং, সুইস কন্ট্যাক্ট হচ্ছে ডেভেলপমেন্ট পার্টনার। সো আপনি এখানে একাডেমিয়ার গুরুত্ব
গুরুত্বটা আসলে কেমন করে দেখেন? আচ্ছা, আমাদের দেখেন আমাদের বিভিন্ন পরিসংখ্যানে বিভিন্ন নাম্বার অফ ফ্যাক্টরিজ আছে। আমি যদি ২,০০০, ৩,০০০, ৪,০০০ যেই নাম্বারই হোক ফ্যাক্টরি নাম্বার, এই নাম্বারের ফ্যাক্টরিগুলোর জন্য আমাদের কিন্তু সাস্টেনেবিলিটি প্রফেশনালও দরকার। অলরাইট। আমরা এখন পর্যন্ত যেটা আমরা মানে দেখি যে কোনো অর্গানাইজেশন ২ দিন ৩ দিনের একটা ট্রেনিং করালো অথবা কোনো ডেভেলপমেন্ট প্রজেক্টের আন্ডারে প্লাস সুইস কন্ট্যাক্টের প্রগ্রেস প্রজেক্টের আন্ডারে কিছুদিনের জন্য ট্রেনিং করালো, এইগুলো হলো আসলে অ্যাডহক প্রসেস। কিন্তু আমাদের লং টার্ম সাস্টেনিং সেলফ ডেভেলপমেন্ট ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রসেস দরকার। জি। একাডেমিক ইনস্টিটিউশনগুলা সেই অভাবটা পূরণ করবে। যেমন সুইস কন্ট্যাক্টের প্রেজেন্ট ইনিশিয়েটিভের সাথে ব্র্যাক ইউনিভার্সিটির সাথে ইএসজির সার্টিফিকেট কোর্সের একটা প্রোগ্রাম লঞ্চ করার জন্য আমরা চেষ্টা করছি। অলরাইট। সেটাতে হলো যে আমাদের যেই ৪,০০০, ৫,০০০ ফ্যাক্টরি আছে, বিভিন্ন আমাদের টেক্সটাইলের বাইরেও, আমাদের আরএমজির বাইরেও অন্যান্য ফ্যাক্টরি আছে। আমাদের সাস্টেনেবিলিটি কিন্তু এখন ব্যাংকিং সেক্টরের জন্য দরকার। সো সবার তো প্রফেশনাল দরকার। এই প্রফেশনালের চাহিদাটা কোথা থেকে আসবে? এই ২-৩ দিনের ট্রেনিং দিয়ে হবে না আসলে ব্যাপারটা। এটা আসলে অ্যাডহক ট্রেনিং। এখন এই প্রফেশনাল যে সাপোর্টটা, রিপোর্টিং সাপোর্টটা এখন আমরা কেমন করে পাই? এখন আপনি প্রচুর টাকা ব্যয় করে থার্ড পার্টি অর্গানাইজেশনগুলো আছে, যারা কনসালটেন্ট আছে, তাদের থেকে নিই। এটা দেশের বাইরের? দেশের ভিতরেও কিছু কনসালটেন্ট আছে, দেশের বাইরেও কিছু কনসালটেন্ট আছে, পরামর্শক অর্গানাইজেশন আছে, কিন্তু অবশ্যই কস্টলি। এটা কস্টলি হবে। আর সবচেয়ে ভালো যে ব্যাপারটা সেটা হওয়া উচিত যে ফ্যাক্টরির নিজস্ব ক্যাপাসিটি। দ্যাটস আ ভেরি সুইস কন্ট্যাক্টের ইম্পর্টেন্ট পয়েন্ট। মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটির সাথে যে কোলাবোরেশনটা, সেই কোলাবোরেশনটা এই প্রফেশনালগুলোকে তৈরি করা। অলরাইট। ইকবাল ভাই, পরবর্তী একটা প্রসঙ্গে আসি। আগামী ৫ বছর ব্র্যান্ডগুলোর সাথে আমাদের যে সম্পর্কটা, সেই সম্পর্কর যে ডায়নামিক্স, এটা তো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আপনি কি মনে করছেন আগামী ৫ বছরে কোন কোন সেক্টরে আমাদের আরো বেশি প্রিপেয়ার হওয়া প্রয়োজন? ধন্যবাদ তঞ্জিম। ব্যাপারটা হলো ইউরোপে কিছু নতুন নতুন লেজিসলেশন আসছে। তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট লেজিসলেশন হলো CS-DDD, তারপরে CSRD, ESPN নামে একটা রেগুলেশন আছে। সো ব্র্যান্ড আসলে ইউরোপেই অনেকগুলা লিগালি বাইন্ড হয়ে যাচ্ছে বিভিন্ন ব্যাপারে রিপোর্ট করার জন্য। সো আপনি অনেকগুলো টপিকস অলরেডি নিয়ে আসছেন, যেমন হলো নেট জিরো ট্রানজিশন। নেট জিরো ট্রানজিশনে আমাদের যে ফ্যাক্টরিগুলোর সাথে আমরা কাজ করি, তাদের গ্রিন হাউস নির্গমনটা, যেমন কার্বন ডাইঅক্সাইড নির্গমন, যেটা হয়তো ফসিল ফুয়েল থেকে আসে, এটাকে যতটা সম্ভব কমায় আনতে হবে। একটা 2030-র মধ্যে একটা টার্গেট হলো 50% রিডাকশন করা এবং 2050-র মধ্যে নেট জিরোতে আনা। সো এর একটা বেশ বড় টার্গেট। তারপরে সার্কুলারিটি বললেন আপনি, যে আমরা ওয়েস্টকে মানে মিনিমাইজ করা, ওয়েস্ট যত কমায় সেটাকে পূর্ণ ব্যবহারযোগ্য প্রোডাক্টে তৈরি করা, সেটা একটা বড় ব্যাপার। তারপরে শ্রমিকের জীবনযাত্রা রিলেটেডও কিছু ব্যাপার আসতেছে, সেটা হয়তো আগামী কয়েক বছরের মধ্যে আসতে পারে। তার মধ্যে একটা ব্যাপার হলো লিভিং ওয়েজেস। আমরা এখন যেটা করতেছি সেটা মূলত হলো ন্যূনতম মজুরিটাকে এনশিওর করার চেষ্টা করতেছি। আসলে ন্যূনতম মজুরিটা কি তাদের জন্য পর্যাপ্ত কিনা সেটা জরুরি। তো সেক্ষেত্রে আমরা হয়তো বা মানে লিভিং ওয়েজের কাছাকাছি চলে যেতে পারি, যে তাদের জন্য বাসযোগ্য, তাদের জীবনযাত্রা নির্বাহ করার জন্য পর্যাপ্ত যে মজুরি দরকার, সেই মজুরিটার ব্যবস্থা করা, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। নিউট্রিশন, ফুড, হাউজিং, এই ব্যাপারগুলো। আপনার সাথে আমি আরেকটা ব্যাপার, তাদের যে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, সেই ব্যাপারটাও হয়তো আসতে পারে। এটা তো কিছুদিন আগে আমাদের একটা শ্রম মানে যে ইয়েটা এসছে, ডিরেক্টিভটা এসছে, এটা তো একটা রিমার্কেবল একটা মনে হচ্ছে ডিরেক্টিভ। জি, এটা একটা রিমার্কেবল। বাংলাদেশ আইএলও কনভেনশন অনেকগুলো নতুন ক্লজেস সাইন করেছে, এবং এই ক্লজগুলো মোস্টলি রিলেটেড টু অ্যান্টি হ্যারাসমেন্ট, নির্যাতন প্রতিরোধী, এবং তাদের ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন এবং তাদের লিভিং ওয়েজের সাথে রিলেটেড। না, আমার মনে হয় যে এই সেগমেন্ট ওয়াইজগুলো চমৎকারভাবে করা হয়েছে, যে 300 জন থাকলে কতজনের মতামত নিয়ে একটা ট্রেড ইউনিয়ন করা যাবে, 500 জন হলে কত হবে। এটা মনে হয় যে একটা খুবই জাস্টিফাইড, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে জাস্টিফাইড। এখন আপনার সাথে একটা বিষয় নিয়ে কথা বলি, ডেভেলপমেন্ট প্যারাডক্স বলে একটা ব্যাপার আছে। মানে আমি যদি সাস্টেনেবিলিটির দিকে যাই, আমি যদি রেসপন্সিবল কনজাম্পশনের কথা বলি, আমি তো তাহলে আমার যে বিক্রি বাট্টা, এটা স্বাভাবিকভাবেই কমে যাবে। বিক্রি বাট্টা কমে গেলে আমার উৎপাদন আসলে কমায় ফেলতে হবে। উৎপাদন কমায় ফেললে হয়তো আমাদের এত লোকও লাগবে না উৎপাদনের জন্য। তো এই যে একটা প্যারাডক্স, এই প্যারাডক্সটাকে আসলে বাংলাদেশ কেমন করে চিন্তা ভাবনা করছে? ইউরোপ এবং আমেরিকার কনটেক্সট একটু ডিফারেন্ট। আমেরিকান মোর
কনজিউমার, মানে আমরা জানি যে ক্যাপিটালিস্ট একটা সোসাইটি এবং প্রচণ্ড রকমের কনজিউম করে, কিন্তু ইউরোপ তো এখন যে আমি যেটা বললাম যে রেসপন্সিবল কনজাম্পশনের দিকে যাচ্ছে। সো বাংলাদেশের এই যে প্রফিটেবিলিটি এবং স্কেলেবিলিটি, এটা নিয়ে আপনি যদি কিছু প্রফিটেবিলিটিতে খুব বেশি ইম্প্যাক্ট পড়বে না। আমি আপনাকে একটা ব্যাপার বলি যে রেসপন্সিবল প্রোডাকশন এবং রেসপন্সিবল কনজাম্পশন যখন এনশিওর হবে, আসলে প্রোডাক্টের কোয়ালিটিটা বাড়াই এটা মূল ফ্যাক্ট। আপনি একটা শার্ট কিনবেন, সেটা দীর্ঘমেয়াদী পরবেন, কিন্তু শার্টটা দামি হবে। জি দামি। তার মানে হচ্ছে হলো যে আমরা যে ফাস্ট ফ্যাশন প্রোডাক্টগুলো উৎপাদন করছিলাম ইউরোপের জন্য বা আমেরিকার জন্য, সেগুলো চাহিদা কমে যাবে, আমাদের হাই এন্ড হাই এন্ডের প্রোডাক্টে আমাদের যাবে। এবং সেটাই আসলে মানে ব্যাপারটা হলো, আপনি যেই প্রোডাক্ট কিনেন, যে পোশাক কিনেন, সেই পোশাকের আসলে কয়টা আপনি পরেন, সেটা একটা ফ্যাক্টর। এবং এই প্রোডাক্ট আপনি পরার পরে সেটা আসলে কোথায় যায়। ইউরোপে এখন ওয়েস্ট ডিসকার্ড করা মানে ময়লা ফেলে দেওয়া, এটা খুবই টাফ ব্যাপার। সো ইভেন আপনার প্রোডাক্টগুলোর জন্য মানে একটা কাস্টমার যদি 10টা জামা কিনে, তাকে 10টা জামা এই জামা পরা শেষ হওয়ার পরে কোথায় ফেলবে, এটা তার জন্য প্রচণ্ড একটা চিন্তার বিষয়। সো ব্যাপারটা হলো যে আলটিমেটলি প্রোডাক্টের প্রাইসিংটা হয়তো একটু বাড়বে, প্রোডাক্টের কোয়ালিটি বাড়বে, প্রোডাক্টের দীর্ঘমেয়াদিতা বাড়বে, এই প্রোডাক্টটা বিভিন্নভাবে রিসাইকেল করবে। সো কিন্তু আমাদের একটা মানে কনস্ট্রেন্ট আছে, যে কনস্ট্রেন্টটা হলো আমরা হাইলি পপুলেটেড কান্ট্রি, আমাদের প্রচুর মানুষ আছে, কর্মযোগ্য মানুষ আছে, যাদেরকে আমাদের কাজে খাটানো দরকার। সেই ক্ষেত্রে আমাদের আসলে একটা ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করা ঠিক হবে না। আমাদের প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন লাগবে, বিভিন্ন সেক্টরে আমাদের কাজ করতে হবে, বিভিন্ন সেক্টরে আমাদের তাদেরকে কর্মসংস্থান করতে হবে। আলটিমেটলি টোটাল প্রফিটেবিলিটিটা কমবে না, তবে আমার মনে হয় যে মানে সেক্টরে যত মানুষ এখন কাজ করছে তাদের পরিমাণটা হয়তো একটু কমে আসতে পারে। এরপরে যদি আমি চলে যাই যে এখনকার একটা সংকটের সময় আমরা ধরে নিতে চাই, কারণ মানে এটা এরকম মানে ফুলসজ্জাময় সময় না। কারণটা কি, মানে ল্যাক অফ পলিটিক্যাল স্টেবিলিটি ধরে নিতে পারি, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের যে দুষ্প্রাপ্যতা এই মুহূর্তে, সেটা এক নম্বর হতে পারে। গ্লোবাল ট্রেড অর্ডারে বড় রকমের যে পরিবর্তনটা আসা শুরু হয়েছে আফটার ট্রাম্প প্রশাসন টুক ওভার ইউএসএতে ইলেক্টেড হওয়ার পরে, একটা পুরা জিনিসটাকে একটু ওলট পালট হয়ে শিফট হয়ে যাচ্ছে। সেটার মধ্যে আবার বাংলাদেশ অনেক কিছু তো আবার সোর্সিংও করে র ম্যাটেরিয়াল। সেই জায়গায় এই যে র ম্যাটেরিয়াল সোর্সিং, গ্লোবাল ট্রেড ওয়ার্ডারের যে চেঞ্জ এবং ওভারঅল যে ল্যাক অফ পলিটিক্যাল স্টেবিলিটি ইন আওয়ার কান্ট্রি, এই তিনটা জিনিসটাকে মাথায় রেখে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন আগামী 5 বছর এই শিল্পটা কিভাবে সার্ভাইভ করবে, থ্রাইভ করবে, বা কিভাবে এগিয়ে যেতে পারে, কি করা প্রয়োজন? এটা আসলে পৃথিবী আমাদের জন্য কখনোই ফুলসজ্জা ছিল না। সারা জীবনেই কোনো না কোনো চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করে আসতে হচ্ছে। তবে হ্যাঁ, এটা সত্য যে বর্তমান পরিস্থিতিতে একটু চ্যালেঞ্জিং। আফটার কোভিড, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে গ্লোবাল ওয়ার, বিভিন্ন রকমের ওয়ার ছিল। সো গত কয়েক বছর আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং। গত বছর 2024-এ আমাদের পলিটিক্যাল রেভলিউশনস আর একটা বড় ধরনের পলিটিক্যাল ইনস্টেবিলিটি করেছে, একটু অনিশ্চয়তা করেছে। কিছু চ্যালেঞ্জ আমাদের আসতেছে, চ্যালেঞ্জগুলো আমাদের ফ্যাক্টরিগুলো, আমাদের যারা বিনিয়োগকারী তারাও বুঝতেছে যে এটা আসলে দীর্ঘমেয়াদী না। এই সব কিছুই আমরা ওভারকাম করব। সেটার জন্য আসলে সঠিক পরিকল্পনা দরকার, দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার, বুদ্ধিমান বুদ্ধিদীপ্ত প্রফেশনাল দরকার, বুদ্ধিমান বুদ্ধিদীপ্ত উদ্যোক্তা দরকার, এবং শান্ত মাথায় ভালোভাবে হ্যান্ডেল করার মতো আমাদের কিছু এক্সাম্পল আছে। অবশ্যই আমাদের দেশ একেবারেই খারাপ করতেছে না, এত কিছুর পরও তো যে আপনি যদি টোটাল এক্সপোর্ট আমাদের দেখেন, খুব বেশি খারাপ পজিশনে আমরা নাই। আমাদের কিছু চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো আমরা প্রত্যেক সময় ওভারকাম করতেছি। হ্যাঁ, তবে হলো কি, ভবিষ্যৎ দেখতে হবে আর কি। আমাকে প্রস্তুত থাকতে হবে যে ফিউচারে যে কোনো ধরনের চ্যালেঞ্জ যেন আমি মোকাবেলা করতে পারি। এবং আমরা যারা সাস্টেনেবিলিটি প্রফেশনাল আছি, আমাদের দৃষ্টিতে এটাকেই সাস্টেনেবিলিটি বলে। ইকবাল ভাই, শেষ প্রশ্ন আপনার কাছে। এই প্রশ্নটা আপনার জন্য অস্বস্তিকর হতেও পারে, বাট আপনি যেভাবে আমার সাথে কথা বলছেন আমার মনে হয় যে অস্বস্তিকর না। আপনি চাইলে নো কমেন্টস বলেও প্রশ্নটা এড়িয়ে মানে উত্তর দিতে পারেন। তো আপনি যে এতগুলো মানে অডিট কমপ্লায়েন্সের যে ধাপ বললেন, ইউরোপের মধ্যেই কত রকমের কমপ্লায়েন্স বা অডিটের যে স্টাইল আছে, রিপোর্টিং স্টাইল আছে, আমেরিকার একরকমের রিপোর্টিং স্টাইল আছে। তো আমরা এগুলো কাজ করতে গিয়ে দেখলাম যে দিস থিংস আর অলসো আ বিজনেস, একটা ডিফারেন্ট ইন্ডাস্ট্রি। এই যে অডিট করে দেওয়া, এই অডিটের চক্করে পড়ে বাংলাদেশ কি আসলে একটু হিমশিম খাচ্ছে কিনা?
এবং এইটা এত রকমের আলাদা আলাদা অডিটিং থাকা উচিত কিনা আপনার মতামত জানতে চাই। এটা আসলে আমাদের বিজনেসটাও মাল্টি সেক্টরাল, জি। মাল্টি ডাইমেনশনাল। আমরা বাংলাদেশ ইউরোপের জন্য বিজনেস করি, বাংলাদেশ ইউএসএতে আমরা এক্সপোর্ট করি, অস্ট্রেলিয়াতে এক্সপোর্ট করি, ইভেন আমরা এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে করি, আমরা চায়নাতে করি, ইভেন ভারতেও আমাদের এক্সপোর্ট হয়। তো ব্যাপারটা হলো যে প্রত্যেকটা বায়ার কাস্টমার তার রুল অফ দ্য ল কান্ট্রি মানতে হয়। যেমন আমরা ইউরোপের যেই ফ্যাশন ব্র্যান্ডগুলো আছে আমাদেরকে ইউরোপের রেগুলেশনটা মানতে হয়। সো ইউএসের কাস্টমারদের ইউএসের রেগুলেশনটাগুলো মানতে হয়, অথবা সেই অনুসারে রিপোর্টিং করতে হয়। আমি মেনে নিচ্ছি, খুব পোলাইটলি মেনে নিচ্ছি যে ফ্যাক্টরির জন্য সেটা ওভারবার্ডেন। তার কারণ হলো তার একটা কাস্টমার ইউরোপের, একটা কাস্টমার আমেরিকার, একটা কাস্টমার অস্ট্রেলিয়ার। তাকে 3 ধরনের ইভেন ইউরোপের বিভিন্ন রকমের কাস্টমারদের বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট আছে। সেটার জন্য একটা অডিট ফ্যাটিক অলরেডি তৈরি হয়ে গেছে। আমরা এটাকে অ্যাকনোলেজ করি, স্পেশালি ইউরোপিয়ান ব্র্যান্ডগুলো এটাকে অ্যাকনোলেজ করি। আমরা প্রত্যেক দিন আমাদের যে নেগোসিয়েশনে, আমাদের ডিসকাশনে আমরা চাচ্ছি অডিট ফ্যাটিকটাকে মিনিমাইজ করার জন্য, একটা ইউনিভার্সাল অডিট প্রোটোকল ডেভেলপমেন্ট করার জন্য। তবে এটা প্র্যাকটিক্যালি একটু অসম্ভবই মনে হয়। আমরা ইউরোপ যেই কেন্দ্রিক যে ব্র্যান্ডগুলো আছে, আমরা হয়তো ইউরোপের জন্য একটা প্রোটোকলের কাছাকাছি চলে যেতে পারবো আগামী বেশ কয়েক 5 বছরের মধ্যে, হয়তো বা কিছু কিছু ভিন্নতা থাকবে। তবে আমরা অনেকগুলো জিনিসকে একত্রে করে একটা কম্বাইন্ড প্রোটোকলের ব্যবস্থা আমরা হয়তো বা করতে পারবো। কিন্তু অস্ট্রেলিয়াকে তো আমি ইনফ্লুয়েন্স করতে পারবো না, আমরা ইনফ্লুয়েন্স করতে পারবো না। ইউএসএ তো আমরা ইনফ্লুয়েন্স করতে পারবো না, অথবা অন্যান্য মহাদেশের যে কাস্টমার আছে তাদেরকে করতে পারবো না। তবে যেটা হলো কি, মানে আপনি যদি আপনার সম্পূর্ণ প্রস্তুতিতে নিয়ে রাখেন, তাহলে এই অডিট জিনিসটা আপনাকে খুব বেশি সাফার করাবে না। এই জন্যই আমি আবারও আসতেছি, সুইসকনটাকে যে একাডেমিক কোলাবোরেশন, এই একাডেমিক কোলাবোরেশনে সত্যিকারই প্রফেশনাল তৈরি করবে। এই সত্যিকারই প্রফেশনাল ফ্যাক্টরিগুলোকে এমনভাবে প্রস্তুত করবে যে তারা আসলে অডিট নিয়ে কোনো মাথা ঘামাবে না। ইকবাল ভাই, মানে শেষ হইয়াও হইল না শেষ। শেষ প্রশ্ন করার কথা ছিল, কিন্তু আর একটা প্রশ্ন করে ফেলি। নতুন মার্কেট, নিউ মার্কেট এক্সপ্লোরেশনের ক্ষেত্রে বাংলাদেশ আসলে কতটুকু তৎপর? আমি যদি ধরি যে রাশিয়া বা আফ্রিকা, এইসব জায়গায় বাংলাদেশ কি যাওয়ার চিন্তা ভাবনা করছে, বা কি ধরনের বাধা আসলে আছে? আসলে আমি জানি না আমি এটার জন্য উপযুক্ত ব্যক্তি কিনা রেসপন্স করার জন্য। তবে আমি অ্যাজ এ প্রফেশনাল, আমি 20 বছর যেহেতু এই সেক্টরে আছি, আমার মনে হয় ওই দেশগুলা, মানে নতুন কান্ট্রিগুলার এক্সপ্লোর করা আমাদের জন্য খুব কঠিন কিছু না। আমরা যে অবস্থানে আসছি, বাংলাদেশ দীর্ঘ চড়াই উতরে পেরিয়ে কিন্তু গত 30 বছরের অভিজ্ঞতায় বাংলাদেশের মানে পোশাক খাত এই পর্যায়ে আসছে। সো ইউরোপ এবং ইউএসএ তারা কিন্তু হাই লেভেল সাস্টেনেবিলিটি মেনটেন করে। সো অন্যান্য দেশগুলো আমার মনে হয় আমাদের জন্য ইজি হবে। বাণিজ্যিকভাবে সরকার এবং ওই দেশের সরকার, যে দেশে আমরা এক্সপোর্ট করতে পারি, তাদের কিছু এগ্রিমেন্টের ব্যাপার আছে, ট্যাক্স রিলেটেড ইস্যু আছে। তবে কমপ্লায়েন্স এবং সাস্টেনেবিলিটির পার্সপেক্টিভ আমার মনে হয় না চ্যালেঞ্জ হবে, রাদার বেনিফিট পাবে বাংলাদেশ, যে আমরা অলরেডি প্রিপেয়ার। সো আমাকে নতুন মার্কেটে ঢোকার জন্য আর নতুন করে কিছুই করতে হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। উপস্থিত শুধু আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের যে আরএমজি সাপ্লাই চেনটা রয়েছে, সেই সাপ্লাই চেনে যে ট্রান্সফরমেশন, সেই ট্রান্সফরমেশন নিয়ে কথা বলছিলাম। এই ট্রান্সফরমেশনের মধ্যে আমরা কথা বলেছি যে সোশ্যাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলেছি, আমরা ইনোভেশন নিয়ে কথা বলেছি, আমরা আসলে শেয়ার্ড রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলার চেষ্টা করেছি। এই ধরনের আলোচনা এবং নিয়ে আমরা আপনাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।